একমাত্রিক গতি, প্রথমে যেটা শুরু হবে সেটা হচ্ছে স্থিতি ও গতি। স্থিতি মানে কি? স্থিতি মানে হচ্ছে স্থির, আর গতি মানে হচ্ছে গতিশীল। তাহলে স্থিতি, একটা বস্তু স্থির বস্তু। স্থির বলবো কখন? যে কোনো একটি বস্তুর যদি অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত না হয়, তাহলে বস্তুর সেই অবস্থাকে বলা হয় স্থিতি, তাই তো? তো লিখ যে কোনো একটি বস্তুর অবস্থান, কোনো একটি বস্তুর অবস্থান যদি সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, কোনো একটি বস্তুর অবস্থান যদি সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, যেমন তোরা বসে আছিস, সে 5টা থেকে বসেই আছিস, হ্যাঁ? তাহলে তার অবস্থাকে স্থিতি বলা হয়, তাহলে তার অবস্থাকে স্থিতি বলা হয়। তারপর গতি লিখ নিচে। যদি কোনো একটি বস্তুর অবস্থান, কোনো একটি বস্তুর অবস্থান যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, যখন তোর রাস্তায় সাইকেল নিয়ে যাবি, তোর অবস্থা কি একই থাকবে? সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে, সেটা হচ্ছে গতি। যদি কোনো একটি বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে তার অবস্থাকে বলা হয় গতি, তাহলে তার অবস্থাকে বলা হয় গতি। হয়েছে? এবার এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে চরম স্থিতি ও চরম গতি। চরম, চরম মানে কি রে? বা চরম বা পরম বলা হয়, পরম, পরম স্থিতি ও গতি। পরম বলতে কি বোঝায়? হ্যাঁ, এসটিপি, পরম শূন্য শূন্যতা। ওই পরমটা এই পরমটা একই, পরম শূন্য শূন্যতার পরম আর এখানকার পরমটা একই জিনিস। পরম স্থিতি বা গতি বলতে বোঝায় যে গতিটা সবার জন্যই গতি হবে, তাকে পরম গতি বলা হয়। সবার মানে যত লোক দেখবে সবাই গতিশীল দেখবে, তবে সেটা পরম গতি। আর পরম স্থিতি মানে কি? যত লোক দেখবে সবাই স্থির দেখবে। তো কোনো একটা বস্তুকে যদি এই বিশ্বের সবাই দেখে স্থির আছে, তার মানে তার স্থিতিটাকে বলা হয় পরম স্থিতি। আর যদি কোনো একটা বস্তুকে সারা বিশ্ব, মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক যদি দেখে গতিশীল আছে, তবে সেটা পরম গতি। যেমন পৃথিবী, মনে কর, পৃথিবী কি? পৃথিবী তুই কি দেখছিস? পৃথিবী চলছে না স্থির আছে? তাহলে পরম গতি হলো কি করে? ঘুরছে তো নয়, সবাইকে দেখতে হবে ঘুরছে। তুই ঘুরছে দেখতে পাচ্ছিস? আমরা পৃথিবীর উপর থেকে দেখি পৃথিবী স্থির আছে, পৃথিবীর বাইরে থেকে কেউ কি দেখবে পৃথিবী গতিশীল। তার মানে পরম কোনোটাই নয়। তাহলে পৃথিবীর গতি বা পৃথিবীর স্থিতি কোনোটাই পরম নয়। আবার মনে কর তুই বাসে করে যাচ্ছিস, তুই যদি বাসে করে যাস, বাসের বাইরে থেকে লোক কি দেখবে? গতিশীল আছিস। আর বাসের ভেতরের লোক কি দেখবে? ওই ভেতরের লোকটাই কি দেখবে? বাসের ভেতরের লোক বাসের লোককে দেখবে স্থির আছে, বাসের বাইরের লোক বাসের লোককে দেখবে গতিশীল আছে। তার মানে ওটা পরম নয়।
তো কোনো বস্তুর গতি বা স্থিতি কখনোই পরম হয় না। কোনো একটা বস্তু একজনের সাপেক্ষে স্থিতিশীল থাকলেও অন্য কারো সাপেক্ষে গতিশীল হতে পারে। তার জন্য বলা হয় যে এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। ঠিক আছে, তাই লিখ, ওই লাইনটা লিখ, এখানে কালো পেন দিয়ে লিখ যে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু হয় না। আচ্ছা, এইটা যদি বলা হয় যে ব্যাখ্যা করো যে পরম স্থিতি বা গতি বলে কিছু হয় না, তার ব্যাখ্যাটা লিখ সব থেকে শর্টে। আর তোদের তো ব্যাখ্যা থাকবে না পরীক্ষায়, না? তবুও লিখ, তবুও লিখ। ওই এমসিকিউ আছে মানে কিছুই জানবো না, তার কিছুই কোয়েন্সি করতে পারবি না। দেখ, ব্যাখ্যা দুই রকম হয়। একটা হতে পারে এরকম উদাহরণ সহ ব্যাখ্যা করো, তখন উদাহরণের সাহায্য নিয়ে ব্যাখ্যা। আর যদি এমনি ব্যাখ্যা করতে বলে তখন ব্যাপারটাকে লিখতে হবে, তখন কোনো উদাহরণ সাহায্য নেওয়া যাবে না। এমনিটাই লিখ, লিখ, লিখ। কোনো একটি বস্তু একজনের সাপেক্ষে স্থির থাকলেও, একজনের সাপেক্ষে কোনো একটি বস্তু একজনের সাপেক্ষে স্থির থাকলেও অন্য কারো সাপেক্ষে গতিশীল হতে পারে। অন্য কারোর সাপেক্ষে গতিশীল হতে পারে। হতে পারে, এটা লিখলি। এইবার উদাহরণ দিবি, যেমন ওর সাথেই লিখ, লাইন চেঞ্জ করার দরকার নেই। এই ববি, যেমন একটি বাসে একজন যাত্রীর সাপেক্ষে, একটি বাসে একজন যাত্রীর সাপেক্ষে অন্য যাত্রী স্থির। একটি বাসে একজন যাত্রীর সাপেক্ষে অন্য যাত্রী স্থির, কিন্তু বাসের বাইরে দাঁড়িয়ে থাকা, কোনো তৃতীয় ব্যক্তির সাপেক্ষে, থার্ড পারসন, কোনো তৃতীয় ব্যক্তির সাপেক্ষে সে গতিশীল। পূর্ণচ্ছেদ। অর্থাৎ আমরা বলতে পারি যে এই মহাবিশ্বে চরম বা পরম আর কি, এই অর্থাৎ আমরা বলতে পারি এই মহাবিশ্বে পরম স্থিতি বা গতি বলে কিছু হয় না। অর্থাৎ আমরা বলতে পারি এই মহাবিশ্বে পরম স্থিতি বা গতি বলে কিছু হয় না। তাহলে যদি কোনো বস্তুর পরম স্থিতি বা গতি বলে কিছু না হয়, তাহলে কোনো বস্তু গতিশীল আছে বা স্থির আছে শুধুমাত্র কি বলে দেওয়া ঠিক হবে যে বস্তুর স্থির, বা শুধুমাত্র বলে দেওয়া ঠিক হবে বস্তুর গতিশীল? মনে ফ্যানটা আছে, তুই বললি ফ্যানটা গতিশীল। এর ফ্যানটার উপর মনে কর একটা মৌমাছি বসে আছে, চেয়ার চিপে বসে আছে ফ্যানটার উপরে। এর জ্বর পৃথিবীর উপর আমরা বসে আছি, আমরা কি দেখি পৃথিবীটা স্থির। তা ফ্যানটার উপর যদি কোনো মৌমাছি বসে থাকে সে কী দেখবে? ফ্যানটা। আর সে ঘরটায় কী দেখবে? ঘুরছে। সে দেখবে ঘরটা বর্ণন করে ঘুরছে উল্টো দিকে, আর ফ্যানটা স্থির। এর তুই মনে করে বললি যে তাহলে উদাহরণ হচ্ছে ফ্যানটা গতিশীল, আর মৌমাছিটা শুনলো যে তুই বলি ফ্যানটা গতিশীল, মৌমাছি বলবে ভাই ফ্যানটা তো স্থির আছে, ঘরটা তো ঘুরছে। ও তখন বলবে ভুল বলেছে। তাহলে কোনো বস্তুকে স্থির বা গতিশীল বলতে হলে কার সাপেক্ষে বলা হচ্ছে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বলতেই হবে যে কার সাপেক্ষে গতিশীল বা কার সাপেক্ষে স্থির। তার মানে যখনই বলবি যে একটি বাস 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, বা মনে করো একটা বাস 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে,
তখন বলতে হবে যে কার সাপেক্ষে ওই বেগটা। মনে করো বাসের ভিতরে একটা লোক আছে একটা, সে মনে করো শুধু বাসটাই দেখছে, বাইরে কিছু দেখছে না, বাসটার মধ্যে দেখছে। ও তো দেখবে আমি বসে আছি, বাসটা এক জায়গাতেই আছে, বাসেই আছি আমি সবসময়, বাসটা তো পালাচ্ছি না আমার থেকে, তার মানে বাসটা স্থির। কোনো বস্তু গতিশীল মানে আমি যদি বলি কোনো বস্তু গতিশীল, সেই বস্তুর দূরত্ব আমার থেকে বাড়বে বা কমবে। এখন যদি আমি বলি এই পেনটা গতিশীল, মানে পেনটা এখান থেকে চলে যাচ্ছে দূরে, গতিশীল হলো, আবার সামনে আসছে, গতিশীল হলো। আমি যদি হাঁটি, আমার সাথে সাথে পেনটা আমার হাতেই আছে, তার মানে আমার সাপেক্ষে পেনটা স্থির আছে। গতিশীল মানে আমার থেকে দূরে চলে যাবে। আমি যদি বাসে বসে থেকে ভাবি বাসটা আমার সাপেক্ষে গতিশীল নয়, কিন্তু আমি যেখানে বসে আছি বাসটার উপর আছি, বাসটা যাচ্ছে আমিও যাচ্ছি, তা আমার থেকে বাসের প্রত্যেকটা সিট, বাসের ড্রাইভার, প্রত্যেকটা প্যাসেঞ্জার একই ডিস্টেন্সে আছে, মানে আমার সাপেক্ষে সবাইকেই আছে, স্থির আছে। এই যে কোনো বস্তুকে গতিশীল বা স্থির এটি বলার জন্য বলা হলে কি একটি বস্তু স্থির আছে বা একটি বস্তু গতিশীল আছে, যখনই বলা হবে তখনই বলতে হবে কার সাপেক্ষে স্থির বা কার সাপেক্ষে গতিশীল আছে। এই যে যার সাপেক্ষে স্থির আছে বা যার সাপেক্ষে গতিশীল আছে, সেই জিনিসটাকে বলা হয় নির্দেশতন্ত্র। কি বললাম বুঝতে পারলি? যার সাপেক্ষে স্থির বা গতিশীল তাকে বলা হয় নির্দেশতন্ত্র। নামটা হচ্ছে নির্দেশতন্ত্র। কোনো বস্তু যার সাপেক্ষে, নির্দেশতন্ত্র 3 রকমের হয়। নির্দেশতন্ত্র নামটা ওই রকম, নির্দেশতন্ত্র মানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যে কোনো একটি বস্তুর অবস্থান, গ্রাফ করিস তো, গ্রাফে করেছিস যে কোনো একটা বিন্দুর অবস্থান, কোনো একটা বিন্দুর অবস্থান কী হয়, সে এক্স কমা ওয়াই, বা এক্স অক্ষ হলে শুধু এক্স হবে, ওয়াই অক্ষ হলে এক্স ওয়াই থাকবে। আর যদি এক্স ওয়াই আর জেড অক্ষ থাকে তখন এক্স ওয়াই জেড 3টা স্থানাঙ্ক থাকবে। হ্যাঁ, জেড দেখিস নি তো? এই ঘরটা মনে কর, ওটা মনে কর এক্স অক্ষ, আর উপরটা ভাব, এটা মনে কর এক্স অক্ষ, এটা মনে কর ওয়াই অক্ষ, এই লাইনটা হবে জেড অক্ষ। যখন কোনো একটা বস্তুর অবস্থান একটা লাইনে থাকবে, শুধু একটা অক্ষতেই হয়ে যায়, শুধু এক্স অক্ষ। যদি একটা প্লেনে থাকে তখন এক্স আর ওয়াই অক্ষ লাগে। আর যদি কোনো একটা বাতাসের ভাষা, মনে কর বললাম এই ফোনটার অবস্থান কোথায় আছে, মনে কর এইটাকে বললি তুই অরিজিনকে কি বলে রে? অরিজিন মূল বিন্দু। তো মনে কর এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু সাপেক্ষে, যদি মূল বিন্দু সাপেক্ষে আমি বলি বইটার অবস্থান কত, এটা মূল বিন্দু, এটা মনে কর এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর উপর দিয়ে জেড অক্ষ। যদি আমি বলি বইটার অবস্থান কত, না মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর এতটা এলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর এদিকে, ওয়াই অক্ষ বরাবর সোজা গেলাম, তো এক্সটা মনে করো 3 ফুট, ওয়াইটা 2 ফুট, মানে অবস্থান বলবো 3,2। এই যে ফোনটার অবস্থান কি বলি, ফোনটা মনে করো ঘরের মধ্যে স্পেসে আছে, তো কী করতে হবে, প্রথমে এক্স অক্ষ বরাবর আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তারপরে জেড অক্ষ বরাবর যেতে হবে, তারপর ফোনটাকে পাবি। তো এটা মনে করো আছে 4 ফুট, এটা 3 ফুট, এটা 2 ফুট, তখন বলবো 3,2,4। 3 মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর, তারপরে ওয়াই অক্ষ, তারপর জেড অক্ষ। ছবিতে দেখলে এরকম হবে, এই যে এইরকম এক্স ওয়াই জেড অক্ষ লেখা হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। জেড মানে কি ওপর দিকে আছে, তা প্রথমে এক্স অক্ষ বরাবর 3 ঘর গেলি, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেলি, এখনই মনে হবে দেখ। তো এক্স আর ওয়াই অক্ষ যাওয়ার পর আমি এটাকে এরকম করে দিচ্ছি, প্রথমে এক্স অক্ষ বরাবর গেলি, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেলি, তারপরে জেড অক্ষ বরাবর গেলি। এই বিন্দুটা কোথায় আছে, মনে হচ্ছে স্পেসে আছে, এটা হচ্ছে কর্ণটা, মানে এই বিন্দু থেকে এই বিন্দু, এইটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। শুধুমাত্র এক্স কমা ওয়াই মানে এই বিন্দুটা, আর শুধু এক্স মানে এই বিন্দুটা, ঠিক আছে? তো নির্দেশতন্ত্র বিভিন্ন রকম হয়, পরের দিন আলোচনা করবো সবাই, ঠিক আছে?